ওনার জীবনের যে ১ম ভালোবাসা রণজিৎ ঘোষ, তিনি আসলেন দেখা করতে। হাতে একটা বড় মিষ্টির হাঁড়ি। দিদিকে গিয়ে ডাকছেন যে, "দিদি, দিদি রণদা এসছেন।" তখন দিদি ঘুমচুক করে বলছেন, "ওই শয়তানের বাচ্চাটাকে আবার কে আসতে বলেছিল?" আমি তো বুদ্ধ বাচ্চাতে গলা টিপতে গেছিলাম। সেটা নানুরে দিদি ২৭শে জুলাই নানুর দিবস হতো আমার। দিদি আসছেন। তখন আমি বললাম, "নন্দ দিদি তুমি যদি আর ১ পা এগোও তাহলে কিন্তু আমি বুদ্ধ বাচ্চা দিয়ে গলা টিপে দেবো।" বুদ্ধ বাচ্চা তখন এরম করে রয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই সময় আপনি এটা করেছেন। করেছেন। আর মুখ্যমন্ত্রীর নির্দেশেই তো বিধানসভা ভাঙা হয়েছিল। ভালো করে দিদি গান লিখুন, ভালো করে দিদি ছবি আঁকুন, আর ভালো করে দিদি কবিতা লিখুন। এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। কবিতা ভালো করে চর্চা করতে পারবেন। দিদি তো একদম মানে বিলো লেভেলের, বিলো লেভেলের। দিদি পণ্য মানেই জানেন। আমার বাড়ি থেকে পুলিশটাও তুলে নিল দিদি। বলল, "হ্যাঁ, সলি মেনে নাও। যেটা সত্যি সেটা মেনে নাও।" তো অভিষেক তো কেউ নন। অভিষেকের কাছে কেন পুলিশ থাকবে? অভিষেক যতই জেড ক্যাটেগরির নিরাপত্তা পান না কেন। অভিষেক তো এখন নো হেয়ার ইন বেঙ্গল। যে এবার মুখ খোলো। এবার তো মুখ খোলার সময় এসছে। এবার তো আর কোনো ভয় নেই। তোমাকে মেরে ফেলাও হবে না আর তোমাকে আক্রমণও করা হবে না। এবার মুখ খোলো প্লিজ। অবশ্যই দিক থেকে এগিয়ে আছেন। বুদ্ধও কিন্তু মানে আপাদমস্তক সৎ ছিলেন। রণদার সঙ্গে কি দিদির সম্পর্ক ছিল? তখন অস্কা বলল, "সম্পর্ক ছিল মানে সোনালি শোন প্রেম ছিল। পাতি ভাষায় প্রেম ছিল। আচ্ছা হতে পারে। অল্প বয়সে অনেকের প্রেম থাকে।" বলে রণদা একবার অ্যারেস্ট হয়েছিল। রণদার সঙ্গে দিদি জেলে দেখা করতে যেত। গিয়ে যে কি কান্নাকাটি করতো। তুই নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। পতন হলো দীর্ঘ ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সাম্রাজ্যের। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় বসেন, যিনি সে সময় ছায়া সঙ্গী হিসাবে মুখ্যমন্ত্রীর প্রতিটা লড়াইকে সঙ্গ দিয়েছেন, তিনি এই মুহূর্তে আমার সঙ্গে আছেন এবং আপনারা সকলেই জানেন, আমাদের চ্যানেলে বহু ইন্টারভিউ তার দেখেছেন, সোনালী গুহ। তার কাছে কতটা বিস্ময়কর এই পতন, কারণটাই বা কি? যে তৃণমূলকে মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছিল, সেই তৃণমূল আজ কার্যত ভগ্নপ্রায়। এটাই কি সময়ের ললাট লিখন? প্রশ্ন অনেক। আমার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে উপস্থিত আছেন সোনালী দি। দিদি, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। যে ভোটের রেজাল্ট দেখলেন ৩ দিন আগে, আপনার কাছে কি প্রত্যাশিত ছিল? হ্যাঁ, প্রত্যাশিত ছিল। আমি শুভেন্দুর হয়ে প্রচার করতে কাঁথিতেও গেছিলাম। সেখানে কাঁথি যে জেলা পার্টি অফিস, সেখানে প্রভাকর দা এখনো নিশ্চয়ই আছেন জেলা পার্টি অফিসে। তিনি আমাকে বললেন, "আপনি শিশির বাবুর সঙ্গে দেখা করতেন, এসছেন?" তখন আমি বললাম, "হ্যাঁ।" বললে, "পয়সা চাইতে আসেননি?" ওরা তো একটু মেদিনীপুরের টানে কথা বলে। আমি বললাম, "না, শিশির বাবুর থেকে শিশির দার থেকে আমি আশীর্বাদ নিতে এসেছি।" আমি গেছিলাম, আমার মেয়ে গেছিল। আমি তখন একজন অ্যাটেন্ডেন্ট ছাড়া চলতে পারি না। সুমন গেছিল। শিশিরদা যে ঢুকছেন, শিশিরদা ৮৪ বছর বয়স বা একটু হয়তো বেশিই হবে। শিশিরদা চুনোট করা ধুতি। আমি বললাম, "শিশিরদা জয় শ্রীরাম।" শিশিরদা বলল, "জয় শ্রীরাম। তুমি তো অনেক আগে থেকেই জয় শ্রীরাম।" আমি বললাম, "হ্যাঁ, আমি কিন্তু শুভেন্দু, দিব্যেন্দু সবারই প্রচারে এসেছি। এবার শুভেন্দুকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করা উচিত বিজেপির।" আমি শিশিরদাকে কিছুক্ষণ আগে, তোমরা আসা কিছুক্ষণ আগে আমি তুমি বললাম, "ভাই তুমি আমার থেকে অনেক ছোট তো।" তুমি আসা কিছুক্ষণ আগেও আমি শিশিরদাকে বললাম যে, "শিশিরদা, শুভেন্দু তো মুখ্যমন্ত্রী হচ্ছে।" তারপরে আমাকে সুমন বলল যে, "দিদি বিজেপির রাজ্য নেতৃত্ব জানিয়েছে এটা ফেক নিউজ। কিন্তু এবারে যদি শুভেন্দুকে মুখ্যমন্ত্রী না করা হয়, তাহলে বিজেপিকে যারা ভোট দিয়েছেন তারা কিন্তু ক্ষেপে যাবে।" এই তৃণমূলের পতনের পিছনে কারণটা আজকের দিনে কি অ্যানালাইসিস করলেন? দুর্নীতি, স্বজনপোষণ, পরিবারতন্ত্র। আর তিলোত্তমা কিন্তু এবার তিলোত্তমার মা তো জিতেছেন। কেউ তিলোত্তমাই বলুক আর কেউ অভয়াই বলুক, তার মা জিতেছেন এবার। রত্না দেবনাথ বোধহয় খুব সম্ভবত, হ্যাঁ, মায়ের নাম। তিনি ২২,০০০ ভোটে ১-২ ভোটে জেতেননি। তিনি ২২,০০০ ভোটে জিতেছেন। আমি মেয়ের সঙ্গে শুই রাত্রে। মেয়ে আমাকে বলেন, "মা জানো তো তিলোত্তমার মাই বলো আর অভয়ার মা বলো, তার একটা টেকনিক বা সবাই তো যে পার্টি থেকেই দাঁড়াক সবাই সব তার টেকনিক ইউজ করে। তিনি কিন্তু দরজায় দাঁড়িয়ে মানুষের কেঁদেছেন।" বললাম, তাকে বলতে হয়নি যে তিনি তিলোত্তমার মা। যখন কাঁদছেন তখন বলছেন, "যান আপনি বাড়ি চলে যান। আমরা আপনাকেই ভোট দেব।" এবার তিলোত্তমা কিন্তু বিচার পাবে। দিদি, যে মুখ্যমন্ত্রীকে আপনারা দিনের পর দিন লড়াই করে ক্ষমতায় বসালেন, সেই মুখ্যমন্ত্রীর এই ধরনের পতন, এটাকে আপনি কিভাবে দেখেন এবং বদলটা কিভাবে মুখ্যমন্ত্রীর আজকের দিনে বিশ্লেষণ করেন? দেখুন উনি কোনো হারই মেনে নিতে পারেন না। আমার হাসব্যান্ড তিনি এই ওয়ার্ডের এক্স কাউন্সিলর। তিনি বলছেন এখন সবাই আমরা সমান। এখন মমতাদিও যা, তুমিও তা, আমিও তা। তবে ও আনবিটেন কাউন্সিলর, আমি আনবিটেন এমএলএ। আমরা সবাই না হেরে সাধারণ আমজনত মানে সাধারণ মানুষ হয়ে গেছি আর মমতাদি তো হেরে গেছেন।
এটা কিন্তু আমার কাছে প্রত্যাশিতই ছিল। আমি শুভেন্দুর হয়তো নন্দীগ্রামেও প্রচারে যাইনি, নন্দীগ্রামে মানে কাঁথিতে গেছিলাম। তখন আমি একটা স্লোগান শুনলাম, সেটা অবশ্য ভবানীপুরে এসে, জয় শ্রীরাম, জয় নন্দীগ্রাম। আমি শুভেন্দুকে বললাম, শুভেন্দু তুমি কিন্তু জিতবে। তখন শুভেন্দু আমাকে বললাম যে, আপনি কি দেখে বলছেন, আর জেতাবেন তো আপনি। তখন আমি বললাম, আমি তো যা এক্সক্লুসিভ দাওয়াত দিয়ে দিয়েছি। তারপরেই আমার হাজব্যান্ডের, আমার ফোনটা তো আমার কাছে থাকে না, আমার হাজব্যান্ডের কাছে ফোন আসলো যে তোর মেয়েকে ধরে এবার রেপ করে দেবো। হাজব্যান্ড ছুরি নিয়ে চলে গেছে মমতাদির বাড়িতে। তখন আমি বললাম, আমি ভয় পাই না, মমতাদিকে তো অন্তত না। এটা কি কোথাও কি দম্ভ, অহংকার? ঔদ্ধত্য, ঔদ্ধত্য। এখন তো উনি লড়েন অমৃতা সিনহার সঙ্গে, উনি তখন হাইকোর্টের বিরুদ্ধে লড়েন। অমৃতা সিনহার পাশেই আমার বাড়ি। অমৃতা সিনহার বর প্রতাপ দে, তিনি আমার হাজব্যান্ডের খুব ভালো বন্ধু। কোথাও কি এই যে দম্ভ এবং ক্ষমতায় আসার পর নিজেদের অবস্থানটাকে সম্পূর্ণ বদলে ফেলা, এটাই কি কাল হলো তৃণমূলের? তুমি তো পুরুষ, আমি মহিলা হলে বলতাম কাল বলতে নেই, কাল কাল কাল, তার মানে তিন তিন কাল মিলে হয় মহাকাল। তিনি কারুর ওপর তার মায়া নেই, কোনো কিছুর উপরই মায়া রাখতেন না। যখন উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, ক্রীড়ামন্ত্রী ছিলেন বা হলেন, সেদিন ওনার জীবনের যে প্রথম ভালোবাসা রণজিৎ ঘোষ, তিনি আসলেন দেখা করতে, হাতে একটা বড় মিষ্টির হাড়ি। অন ক্যামেরা এটা বলছেন? হ্যাঁ, অন ক্যামেরা বলছি। আমার কিছু ঢাকঢাক গুড়গুড়, অনেকের অনেক দুর্নীতি আছে, তারা ঢাকঢাক গুড়গুড় করতে পারে, আমার কিছু ঢাকঢাক গুড়গুড় না। আমার এত বড় বাড়ি, সে তুমি জবে এসছো তবেও দেখেছো আমার ইডি সিবিআই নেই, আমার কোনো ঢাকঢাক গুড়গুড়ো নেই। তো তিনি আসলেন দেখা করতে। মমতা দি একটু লেট রাইজ, আর মমতাই তখন শুয়েছিলেন। আর সেদিন বিকেলের প্লেনে আমাদের দিল্লি চলে যাওয়ার কথা। ওনার নাম হচ্ছে রণজিৎ ঘোষ ওরফে রণাদা, আমরা রণাদা বলেই ডাকতাম। তখন লতা মানে অভিষেকের মা দিদিকে গিয়ে ডাকছেন যে, দিদি দিদি রণাদা এসছে। তখন দিদি ঘুমচু করে বলছেন, ওই শয়তানের বাচ্চাটাকে আবার কে আসতে বলেছে। তখন রণাদার বাবা মা কিন্তু দুজনেই বেঁচে। তখন রণাদার চোখ দুটো হঠাৎ জলে ভরে গেল। মাসিমার হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে, মিষ্টির ভাতটা দিয়ে উনি বললেন, মাসিমা মমতা একটু দেরিতে ওঠে আমি জানি, তা আমাকে বললেন কি যে, সোনালি তুই আর মমতা আজকে বিকেলের ফ্লাইটে না প্লেনে দিল্লি যাচ্ছিস? আমি বললাম, হ্যাঁ রণদা। তখন বলল যে, আমার মমতাকে বলিস আমার বাবা মা কিন্তু মমতার সঙ্গে কেউ শয়তানি করে বলে রণদা চলে গেলেন। মাসিমার হাতে মিষ্টি ভাতটা ধরে দিয়ে গেলেন। তখন যে রণদাকে আমরা শুনতাম একটা গসিপ যে রণদার সঙ্গে দিদির একটা কিছু সম্পর্ক আছে, আমি তারপরে জিজ্ঞেস করতাম অশোকা মণ্ডল যে এবার ২১শে জুলাই সব থেকে বেশি আহত হয়েছিল। দিদির দেখবে ২২শে জুলাই সকালে প্রত্যেকটা পেপারে একটা ফটো থাকে যে দিদি কারুর কোলে একটা মাথা দিয়ে শুয়ে আছে, সেটা হচ্ছে অশোকা মণ্ডল। তাকেও এবার টিকিট দেওয়া হয়নি কর্পোরেশন ইলেকশন। অশোকাকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ অশোকা, রণদার সঙ্গে কি দিদির সম্পর্ক ছিল? তখন অশোকা বললো, সম্পর্ক ছিল মানে সোনালি শোন, প্রেম ছিল, পাতি ভাষায় প্রেম ছিল। আচ্ছা হতে পারে, অল্প বয়সে অনেকের প্রেম থাকে। বলে রণদা একবার অ্যারেস্ট হয়েছিল, রণদার সঙ্গে দিদি জেলে দেখা করতে যেত, গিয়ে যে কি কান্নাকাটি করতো। তুই মানে আমাকে বলছিস কিন্তু? বলে, হ্যাঁ আমি তোকেই তো বলছি, আমি অন ক্যামেরাও বলতে পারি। সেই অশোকাকেও তো টিকিট দেওয়া হলো না। অনেকে যখন এই কথাগুলো শুনবেন, অনেকে কমেন্টও করবেন যে ব্যক্তিগত জীবনের এই সকল কথাগুলো আজকের দিনে কতটা প্রাসঙ্গিক, রাইট? আসছে কেন? আমাকে তো বলেছে আমার মেয়েকে রেপ করে দেবে। তখন তোমার জামাইবাবু বলো বা দাদা বলো, সে তো পকেটে ছুরি নিয়ে মমতাদির বাড়িতে চলে গেছিল। কিন্তু আমি মমতা ব্যানার্জিকে আর ভয় পাই না। আমি কোনোদিনই মমতাদিকে ভয় পাই না। মমতাদিকে শ্রদ্ধা করি, ভালোবাসি। দিদি, কোথাও কি অভিষেক ব্যানার্জির উত্থান অনেকের কাছে আজকের দিনে দাঁড়িয়ে বড় প্রশ্নচিহ্ন তুলেছে যে এই উত্থানের জন্যই তৃণমূলের আলটিমেট পতন? আপনি কি এটা বিশ্বাস করেন? দেখো, আমাদের টিকিট তো সব বাদ দিয়েছেই। তখন দিদিকে বলো একটা প্রোগ্রাম হতো, রাত্রেবেলা থাকতে হতো। তখন আমার দিয়া খুব ছোট। তখন দিয়া ব্রেস্ট ফিডিং ৩ মাসেই ছেড়ে দিয়েছে। কিন্তু দিয়া ছোট। ছোট বাচ্চাকে ছেড়ে তো আর মা কোথাও যেতে পারে না। অভিষেক তখন আমাদের এমপি। আমাকে ক্যামাক সিটের অফিসে শওকত মোল্লা তখন হাজির। তখন বললেন যে, "সোনালি পিসি তুমি নাকি রাত্রে থাকতে পারছো না?" আমি বললাম, "হ্যাঁ বাবা, আমার তো বাচ্চাটা ছোট, আমি ওই জন্য রাত্রে থাকতে পারি না। তাহলে তুমি রেস্ট নাও।" আমার ২ জন সিকিউরিটি ছিল। আমি তো ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পাই। একজন হিন্দু, একজন মুসলমান। মোক্তারের কাছে আমি এসে খুব কাঁদলাম যে, "মোক্তার আজকে আমাকে অভিষেকের রেস্ট নিতে বলল।" মোক্তার বলছে, "দিদি আপনি কি বলছেন? আপনার শুনতে বোধহয় ভুল হয়েছে।" আমি বললাম, "না, আমার চোখটা খারাপ কিন্তু কানটা আমার খারাপ না। অভিষেক আজকে আমাকে বলল যে, 'সোনালি পিসি তুমি রেস্ট নাও।' তাহলে কি সত্যি এবার আমাদের রেস্ট নেওয়ার সময় এলো?" দিদি যদি চাইতেন, অভিষেকের বাবাকে আমি সম্মান করি। আমি ওকে সেজদা বলে ডাকি। আর অভিষেকের মাও কিন্তু
ভাই বোনে বিয়ে হয়েছে তো, এটা জানো তোমরা? না। জানো না। পিস্তত ভাই আর মামাতো বোন, তার বিয়ে হয়েছে, তারই বাচ্চা হচ্ছে না অভিষেক। হতেই পারে। আমি তো অভিষেককে কোনোদিন শয়রের শুধু একটা গালাগালি আছে না, যেটা আমরা বাঙালিরা খুব ইউজ করি, আমি সেটা বলি ভাই বোনের বাচ্চা। হিন্দু ধর্মে এরকম দেখা যায় না যে ভাই আর বোনে বিয়ে হচ্ছে। মুসলমান ধর্মে এটা হয়, মামা আপন মামি পর, মামির মেয়ে বিয়ে করে। তো অভিষেক আসার পর তৃণমূল কতটা বদলালো? দেখো, তৃণমূল ছুরিটা বেশি বেড়েছে। তৃণমূল তো বদলেছে, তৃণমূল সাংগঠনিক দিক থেকে কর্পোরেটাইজেশন হয়ে গেল বলে মনে হয়। কর্পোরেট হয়ে গেছে। আইপ্যাক সমস্ত কিছু দায়িত্ব নিচ্ছে। আইপ্যাক এখন তো এবার হেরেও গেছেন পরেশ অধিকারী। পরেশ অধিকারীর থেকে নাকি ৬ কোটি টাকা নিয়েছে। আচ্ছা। তো আজকে আপনার কি মনে হয় যে এই হিউম্যান টু হিউম্যান কানেক্টিভিটি যখন তৃণমূলের অফ হয়ে গেল, সেটাই আলটিমেটলি পতনের কারণগুলো আস্তে 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 তৈরি করলো? হিউম্যান টু হিউম্যান কানেক্টিভিটি যখন কম হয়ে গেল, সেটা তো পতনের একটা মূল কারণ। তারপরে এই দুর্নীতি, এই স্বজন পোষণ, প্রতিষ্ঠান বিরোধী ভোট এবার হয়েছে। এটা কি রোখা সম্ভব তৃণমূলের পক্ষে ছিল? মানে ম্যাজিকটা কি তৃণমূল করতে পারতো বলে মনে হয়, নাকি এটা হওয়ারই ছিল? হওয়ারই ছিল, এটা হওয়ারই ছিল। আমি গিয়ে বললাম শুভেন্দুকে, ভবানীপুরে বলেছি যে, শুভেন্দু আমি নন্দীগ্রাম, মানে একটা ভবানীপুরে স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় নন্দীগ্রাম। শুভেন্দু বলল, দিদি নন্দীগ্রাম এখন বলবেন না, বলবেন জয় ভবানীপুর। আমি বললাম আমি একটা স্লোগান বলি, তখন শুভেন্দু বলল বলুন। আমি বললাম লাঠি নয় গানের সুর, দেখিয়ে দিল ভবানীপুর। এখন দিদি বলছেন, আমার মেয়ে দেখাচ্ছে, আই ওয়াজ বিটেন অ্যাট কাউন্টিং সেন্টার। তো বিটেন হলে হলে তখন তুমি প্রতিবাদ করনি কেন? তুমি তো নাটকের মাস্টার মাস্টার সবাই তো সিপিএমরা বলতো তুমি নাকি। তবে কিন্তু সেই মারটা কিন্তু লালু আলম সত্যি দিদিকে মেরে ফেলার জন্য মেরেছিল। দিদি মাথায় যে 36টা স্টিচ, দিদি এই যে রাত্রেবেলা ঘুমোতে পারেন না বা কিছু সামাও, সেটা কিন্তু লালু আলম সত্যি মেরেছিল। দিদি, যে মুখ্যমন্ত্রী বরাবর রাজ্যের বিরোধীদের নিয়ে কটূক্তি করেছেন, বিভিন্ন ক্ষেত্রে বিরোধী রাজনীতি যারা করেন তারা আইন, আদালত, মোকদ্দমা, পুলিশ অনেক ঝুটঝামেলা শেষ 10 বছরে হয়েছে, সেই মুখ্যমন্ত্রী বলছেন আমাকে মারা হয়েছে, আমাকে কাউন্টিং করতে দেয়নি, আমার এজেন্ট বেরিয়ে গেছে, আমাদের লুট ভোট হয়েছে। এটা কি সময়ের নিয়ম যে 180 ডিগ্রি খেলাটা বদলে গেল? না না, এটা তো মমতাদির থেকে প্রত্যাশিত। মমতাদি, আমার কালকে মেয়ে আমাকে বলছে যে, ওমা ও তো তোমার দাদা বলো বা জামাইবাবু বলো, তিনি বলেন মমতা হেরেছে। ওর তো কোনোদিন মমতা বলে না। বলে মা মমতা দিদি হেরেছে, এটা কি মমতা দিদি সহ্য করতে পারবে? তখন আমি বললাম, তুই কি বলছিস বাবা? তখন বলল যে, মা মমতা দিদি এবার সুইসাইডটা করে। বললাম, সুইসাইড করার মালও নয়, ও সবাইকে সুইসাইড করিয়ে দেয়। যেমন আমাদেরও, আমরা তো এখন, আমার একটাই আনন্দ হচ্ছে, দিদিকে এবার 18,000 টাকা পেনশনে থাকতে হবে। দিদি রিজাইন করুন আর না করুন, এখন তার, তিনি নাকি বলেন তিনি কোথা থেকে পয়সা নেন না, তার সব রয়্যালিটিতে চলে। তাহলে এবার ভালো করে দিদি গান লিখুন, ভালো করে দিদি ছবি আঁকুন, আর ভালো করে দিদি কবিতা লিখুন, এপাং ওপাং ঝপাং আমরা সবাই ড্যাং ড্যাং। কবিতা ভালো করে চর্চা করতে পারবেন। দিদি তো একদম মানে বিলো লেভেলের, বিলো লেভেলের। দিদি পণ্য মানেই জানেন। দিদি, যে তৃণমূলের জন্য আপনারা এত লড়াই করেছিলেন, সেই তৃণমূলের এই ধরনের পতন, এটা কি আপনার মনে হয় যে পুরনো যারা নেতা, মন্ত্রী, কর্মী যারা ছিলেন দিদির সহযোদ্ধা, তাদেরকে অসম্মান করা হয়েছে, তাদেরকে দল থেকে দূরে সরিয়ে দিয়েছে, কর্পোরেট কালচার চলে এসেছে কিছুটা, সেটাও একটা বড় দায়ী? নিশ্চয়ই বড় দায়, নিশ্চয়ই বড় দায়। ৭৪ জনকে এবার টিকিট দেওয়া হয়নি, সবার থেকে পয়সার বিনিময়ে টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে। এবার কে নিয়েছেন পয়সাটা? আইপ্যাক তথা অভিষেক। এই যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে আজকে এত চর্চা হচ্ছে, আমি দেখলাম যিনি টিকিট পাননি, বিধায়ক মনিরুল ইসলাম, প্রাক্তন বিধায়ক, তিনি পরিষ্কার বলছেন যে এই অভিষেকের সঙ্গে দেখা করা যায় না, আমরা কথা বলতে গেলে 2 ঘন্টা বসে থাকতে হতো, তার অফিসের লোকেরা কথা বলতো। আমি বলতে চাইছি যে রাজনীতিটা যেভাবে বদলালো অভিষেকের জামানায় তৃণমূলের রাজনীতি, সেটা কোথাও গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে আপনার মনে হচ্ছে যে এটা সব থেকে বড় কারণ যে আমি মানুষের থেকে ডিটাচ হয়ে যাচ্ছি? না দেখো, তার ফল তো অভিষেক ব্যানার্জি পেয়েছেন। কালকে ডায়মন্ড হারবার সেগমেন্টে যখন উনি বেরোচ্ছিলেন প্রচার মানে কাউন্টিং শেষে, সেখানে তো ওনাকে চোর চোর শুনতে হয়েছে। ওনার গায়ে বোধহয় কেউ কালি টালি দিয়েছে বা কিছু করেছে। অভিষেককে তো আমি একদম ছোট্টবেলা থেকে দেখেছি। আমাকে দেখলেই অভিষেক বলতো, এই যে সোনালিটা এসে গেছে, আবার দিদিকে নিয়ে যাবে। অভিষেক আমাকে ভাত ছুঁড়ে মারতো। তাই আমি ভাবতাম ছোট্ট বাচ্চা তো, আমি বলতাম দিদি, আর অভিষেক বলতো, দিদি দেখো না লতা আমাকে মারছে। তখন আমি বলতাম দিদিকে, দিদি লতা কি তোমাদের বাড়ি কোনো কাজের মেয়ে? দিদি বলতে, না না, লতা হচ্ছেন অভিষেকের মা। তখন আমি বললাম আচ্ছা। লতার সঙ্গে তারপর পরে আমাদের সম্পর্ক হলো। লতা খুব ভালো মনের একজন মহিলা। তারপরে আমি দেখলাম, আমি লতার ঘরেই প্রথম ভাত খেয়েছি। আমি সেই জন্য ওদের বাড়ির সব, দিদিকে তো দিতামই কাপড়,
আর দিদিও আমাকে কাপড় দিত। কেন মিথ্যে কথা বলব? আমি কিন্তু ওদের সব ভাইয়ের বউদের কাপড় দিতাম। আমি কিন্তু লতাকে ২ টো কাপড় দিতাম। লতা বলত, "কেন রে সোনালীদি সব ভাইয়ের বউদের একটা করে কাপড় দিচ্ছিস, কাজরিকেও একটা দিছিস, রিনাকেও একটা দিছিস, বড় বৌদিকেও দিয়েছিস। আমাকে কেন ২ টো দিছিস?" আমি বললাম, "তোর বাড়িতে আমি ১ম অন্ন গ্রহণ করেছিলাম। আমার মনে আছে ১৯৯০ সালের ৯ই আগস্ট। আমার স্মৃতিটা একটু প্রখর বেশি। তো কি খেয়েছিলাম? তখন লতা আমাকে ভাত বেড়ে দিয়েছে। আমি তখন লতাকে সেজে বৌদি বলতাম। তখন লতার নামটা আমি জানি কিন্তু লতা বলতাম না। আমি বললাম, "বৌদি আমি তো মাছ খাই না।" তখন দিদির বাড়িতে তমোনাশ ঘোষকে তোমরা চেনো বা চেনো না। ফলতার এমএলএ ছিলেন রণজিৎ ঘোষের ভাই। তমোনাশ ঘোষের শাশুড়ি প্রত্যেকদিন যা রান্না করতেন সেটাই পাঠাতেন। তখন দিদি বলল, "তুই মাছ খাস না?" আমি বললাম, "না দিদি।" দিদি খুব পুয়ার ইটার, একদম কম ভাত খান। তখন আমি বললাম, লতাকে বললাম, "সেজ বৌদি আমি তো মাছ খাই না।" তখন দিদি বললেন, "তাহলে ঝর্ণা মানে তমোনাশ ঘোষের স্ত্রীর নাম হচ্ছে ঝর্ণা। ঝর্ণার মা যে হাঁসের ডিমটা রান্না করেছে আমার জন্য পাঠিয়েছে ২ টো সেটা দিয়ে দে সোনালীকে।" আমি হাঁসের ডিম খেতে ভালোবাসি। আর হাঁসের ডিম ওরকম ডিমের ঝোল আমি কোনোদিন খাইনি। একদম গা মাখা, মাখা পুরো ডিমের ঝোল দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম। তখন আমি প্রচুর ভাত খেলাম। তখন আমি বললাম, "আমি বোধহয় একটু বেশি ভাত খেয়ে ফেললাম।" "না সেজ বৌদি।" তখন লতা হাসতে, হাসতে বলছে, "না আপনি খান, পেট ভরে খান।" তখন বাস ভাড়া বৃদ্ধি হয়েছে ১৯৯০ সালে তো প্রচন্ড গন্ডগোল। তখন আমি আমি খেয়ে নিলাম, পেট ভরে খেয়ে নিলাম। তারপরে দিদি দুপুরে ঘুমান না, রাত্রেও দিদির ঘুম নেই। আমি ঘুমিয়ে পড়লাম। পেট ভরে খেয়েছি তো। মাসিমার ঘরের খাটটা ছিল বড় খাট, তার নিচেও শোয়া যেত। আমাকে দিদির ছোট বোন ন্যান্টি বলল, "সোনালীদি তোমাকে তুই বলতে পারি?" আমি বলি, "১০০ বার। আমি তো আজকে থেকে তোর ঘরের বোন হলাম।" তখন বলল, "তুই চলে আয় খাটের নিচে। খাটের নিচে দেখবি উপরের থেকে বেশি হাওয়া।" দেখলাম খাটের নিচে সত্যি ফুরফুর, ফুরফুর করে হাওয়া ঢুকছে। আমি, "ন্যান্টি কতজন তোরা এখানে শুতে পারিস?" তখন ন্যান্টি বলল, "আমরা সব ভাই বোনেরা তো এখানে শুয়েই বড় হয়েছি।" আর তারপরে চেঞ্জ হলো, পজিশনটা চেঞ্জ হলো। দিদি আবার ভোটে দাঁড়ালেন দক্ষিণ কলকাতা থেকে, দিদি মন্ত্রী হলেন। সেই সময় রণদা এসছেন দিদির সঙ্গে মিষ্টি নিয়ে দেখা করতে। মাসিমা কিন্তু তখনও অসুস্থ। মাসিমার হাতে মিষ্টির ভাতটা ধরে দিল। "মাসিমা আমি চললাম।" আর আমাকে বলে গেলেন, "সোনালী আমার বাবা-মা কিন্তু কেউ মমতার সঙ্গে কোনো শয়তানি করেনি।" মানে ওই যে শয়তানের বাচ্চা বলেছিল। আমার সেদিনই বেরিয়ে আসা উচিত ছিল। রণদা ওনার জীবনের ১ম ভালোবাসা। আপনি যা বলছেন অনেকে এ নিতে ঝ পারবে না। আমি জানি। অনেকে নিতে পারবে না। অনেক থ্রেট কলও আসবে আমার কাছে। আমি মমতাদিকে কোনোদিনই ভয় পেতাম না। তাকে ভক্তি করতাম, শ্রদ্ধা করতাম, ভালোবাসতাম। সেই ভালোবাসাটা উনি হেরে গেছেন বলে এখন না। সেই ভালোবাসাটা আমাকে যেদিন উনি টিকিট দিলেন না, আমি কোনো অন্যায় করিনি। ২২ টা ছেলেমেয়েকে আমি রাজ্য বিধানসভায় চাকরি দিয়েছি। আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম। আজকের দিনে দাঁড়িয়ে আমি একটু আগে খবর দেখছিলাম যে অভিষেকের বাড়ি থেকে বাড়ির সামনে যে সিকিউরিটি ছিল খালি করে দেওয়া হয়ে যাচ্ছে, উঠে যাওয়া যাচ্ছে। তো এইগুলো নিয়ে আপনার কি মত? দেখো এগুলো তো হওয়ারই ছিল। একদিন আমি ডেপুটি স্পিকার ছিলাম তো আমার ঘর ভর্তি পুলিশ ছিল। আমি তো পুলিশদের আমি হেঁটে চলে বেরিয়ে যেতাম। ওরা উঠে দাঁড়িয়ে আমাকে অ্যাটেনশন দিত। তখন আমি বলতাম, "আপনারা বসুন, বসুন।" একটা পুলিশের একবার কাঁপুনি দিয়ে জ্বর আসলো। তো আমার হাসব্যান্ড তখন এখানকার কাউন্সিলর। ও বললেন, "আপনার কি কষ্ট হচ্ছে?" বলে, দাদা আমার না খুব কাঁপছে।" ওর ম্যালেরিয়া হয়েছিল। আমার হাসব্যান্ড ওকে ঘরে শোয়ালেন। আমার বিছানায় না, কিন্তু ওর যেখানে থাকার জায়গা ওখানে শোয়ালেন। ওষুধ-টষুধ দেওয়া হলো। রেক্টিফাই হলো। তারপরে যেদিন পুলিশটা উইথড্র করে নিল আমার বাড়ি থেকে, সেদিন আমি খুব আমি তো হারিনি। আমাকে টিকিট দেওয়া হয়নি। কিন্তু সেদিন আমি খুব কেঁদেছিলাম। আমি বললাম আমার হাসব্যান্ডকে, "আমার বাড়ি থেকে পুলিশটাও তুলে নিল দিদি?" বলল, "হ্যাঁ, সোনালি মেনে নাও। যেটা সত্যি সেটা মেনে নাও।" তো অভিষেক তো কেউ নন। অভিষেকের কাছে কেন পুলিশ থাকবে? অভিষেক যতই জেড ক্যাটেগরির নিরাপত্তা পান না কেন? অভিষেক তো এখন নোহোয়্যার ইন বেঙ্গল। এখন তো আর জেড ক্যাটেগরি নেই অভিষেক। আমি অভিষেকের সিকিউরিটি চাই। কিন্তু সবকিছু বিসর্জন দিয়ে অভিষেক একা সিকিউরিটি পাবে না আর অন্য এমপিরা কিছুই সিকিউরিটি পাবে না। সেটা তো নয়। সবাই তো মানুষের ভোটে জেতে। আর অভিষেক ৭ লাখ ভোটে জেতে এটা মুখের কথা? রাজ্যের মুখ্যমন্ত্রীর উপদেষ্টারা পদত্যাগ করছেন, অ্যাডভোকেট জেনারেল কিশোর সম্ভবত দত্ত কিশোর দত্ত পদ ছেড়ে দিচ্ছেন। খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে। ১-২ দিন হয়েছে ভোটের রেজাল্ট। সবাই ছেড়ে বেরিয়ে পরিবর্তনটা যাওয়ার এখন চেষ্টা ঝপাং করছে। করে হয়। যখন পরিবর্তন হয় তখন ঝপাং করে হয়। যেদিন আমাকে ২০২১ আমাকে টিকিট দেওয়া হলো না। আর ২০১৬ তে আমাকে বোধহয় কবে যেন আমাকে ডেপুটি স্পিকার করা হলো? ২০২১ এ বোধহয়। আচ্ছা, আচ্ছা। তখন আমাকে আমার বাড়ির যারা এরা কিন্তু কেউ ভাড়াটে না। সব ডিফল্টার মানে অকুপায়ার। সব খুব খুশি। সব তো সিপিএম। যে সোনালী গুহকে কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি। তখন আমি শুয়ে আছি। তখন আমি হাই প্রেশারের পেশেন্ট কিন্তু তখন। তখন আমার এই বাচ্চাটা ছোট। তখন বলছে, "মা" ও কিন্তু ১ম এ জয়তা বলত তারাকে।
জয়তারাকে তারা জয়তা বলতো। বলতো, "মা আমি জয়তাকে বলে দিয়েছি তোমাকে এবার দিদি মন্ত্রী করবেই করবে।" তখন আমার হাতে অনেকগুলো টাকা ছিল। আমি, "রাখ তোর জয়তা।" আমি টাকাগুলো সব কেটে ঠাকুরের পায়ে রেখে দিলাম। হঠাৎ একটা ফোন বাজলো। কে ফোন করেছে? কুণাল ঘোষ। বলছে, "সোনালিদি আছেন?" আমার ঘরে ছিল গণেশ। আমি বললাম, "গণেশ ফোনটা ধর।" গণেশেরও মন খারাপ যে বৌদি মন্ত্রী হতে পারেনি। তখন আমি বললাম, "গণেশ ফোনটা ধর।" গণেশ ধরলো। "কে কথা বলছেন?" আমি, "কুণাল ঘোষ কথা বলছি। সোনালিদির সঙ্গে মমতাদি একটু কথা বল।" এবার আমাদের বাড়ির সব তো তৃণমূল, সবার মন খারাপ হয়ে গেছে। আমার ননদরা কেউ ব্যাঙ্গালোর থাকেন, কেউ দুর্গাপুর থাকেন, সব টিভি খুলে রয়েছে। তখন সবাই দেখছেন কিন্তু দিদি একটা ফোনে কারোর সঙ্গে কথা বলছে। সেটা যে আমার ফোনে কথা বলছে। "কিরে মুটি?" দিদি আমাকে মুটি বলে ডাকতেন। আর বলতেন, "তোকে মুটি বলি? তুই কি মন খারাপ করিস?" আমি, "না দিদি, আমি তো ছোটবেলা থেকেই মোটা-সোটা। মুটি বলো কি?" তখন আমাকে বলছেন, "কিরে তুই ঘুমিয়ে পড়েছিস?" তখন আমি বললাম, "হ্যাঁ দিদি, তুমি তো আর আমাকে কোনো কাজ দাওনি, তাই ঘুমিয়ে পড়েছি।" তখন বললে, "নে এক্ষুনি পার্থদা অ্যানাউন্স করবে।" মানে পার্থ চ্যাটার্জির কথা বলছি। "পার্থদা অ্যানাউন্স করবে, তোকে কিন্তু এবার ডেপুটি স্পিকার করা হচ্ছে। তুই কিন্তু কারোর সঙ্গে ঝগড়া-টগড়া করিস না।" তখন আমি হাসতে বললাম, "দিদি তুমি কি আমার কাছে আমাকে শুধু ঝগড়া করতেই দেখো? আমি তো গানও জানি। আমি তো কবিতাও বলতে জানি।" "না সেটা সাইডে রাখ।" বা সেটা সাইডে রাখ মানে সেটা সাইডে উনিই রাখছেন আরকি। "তুই তো খুব দজ্জাল।" তখন আমি বললাম, "ঠিক আছে।" আমি মাথা পেতে নিলাম। তখন আমার পাশে আমার স্বামী, আমার সন্তান। তখন মুহূর্তের মধ্যে দেখলাম একরাশ লোক ঘরে ঢুকে আসলো। সব পাড়ার লোক। আর পরের দিন সকালবেলা অভাবনীয়। লালু, লালু মানে আমার হাসব্যান্ডের ডাকনাম লালু। "বৌমা।" আমি দেখি খোকাদা বলে একজন এই ২ নম্বর বাড়ি সেই ভদ্রলোক। তিনি দয়াময়ীর পালাদার। আমি তখন তোমার জামাইবাবু বলো বা দাদাই বলো, আমার হাসব্যান্ড ঘুমাচ্ছে। আমি, "শোনো খোকাদা এসছে।" খোকাদার হাতে এত বড় একটা মিষ্টির হাঁড়ি। বলে, "বৌমা তুমি আজকে আমাদের পাড়ায় লালবাতি ঢোকালে। এই নাও মিষ্টি মুখ করো।" তখন আমার হাসব্যান্ড উঠে বলেছে, "না খোকাদা, ও তো হাই সুগারের পেশেন্ট।" বলে, "রাখ, হাই সুগার আমরা বুঝে নেব। আচ্ছা বৌমা, ডেপুটি স্পিকার হলে কি হয়?" আমি বললাম, "আমি জানি না তো দাদা, এখনো শপথ নেওয়া হয়নি। আর এবার বুঝতে পারবো কি হয়।" তারপরে বিমান ব্যানার্জি বোধহয় জিতেছেন। তখন আমি বললাম, "এবার আমি আস্তে বিধানসভায় যাই।" তো সিকিউরিটি তো উইথড্র হবেই। আর একটা বিষয়, পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগে আমাদের ইন্টারভিউতে একদম ১ সপ্তাহ আগে বলেছেন যে উনি নির্দোষ, তৃণমূল ফাঁসিয়েছেন, মুখ খুলবেন তিনিও প্রস্তুত। একটা আভাস দিয়েছেন। তো আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে আচ্ছা এবার মুখ খোলো। এবার তো মুখ খোলার সময় এসছে। এবার তো আর কোনো ভয় নেই। তোমাকে মেরে ফেলাও হবে না আর তোমাকে আক্রমণও করা হবে না। এবার মুখ খোলো প্লিজ। যে সাহস আমি দেখাতে পারি সে সাহস পার্থদা কেন দেখাতে পারছে না? নিঃসন্দেহে অনেক বড় প্রশ্ন তুললেন পার্থ চট্টোপাধ্যায়। অবিলম্বে মুখ খুলুন, বাংলার স্বার্থে মুখ খুলুন, পরিবর্তন এসে গেছে, ভয় কিসের? সরাসরি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ছায়াসঙ্গী সোনালী গুহ। দিদি একটা প্রশ্ন আজকে করে ইন্টারভিউ আমি শেষ করতে চাই। যখন বিধানসভায় ভাঙচুরের ঘটনা ঘটেছিল আপনার নাম জড়িয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে কোথাও কি আপনি রিয়ালাইজ করেন যে না, বুদ্ধদেব ভট্টাচার্যের ওই ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্য কিছুটা হলেও মমতা ব্যানার্জি থেকে এগিয়ে থাকবেন? অন্তত আহ, রাজনীতির যে সংস্কৃতি তিনি বাংলায় আমদানি করার চেষ্টা করেছিলেন ওনার সময়, এর থেকে দেখো বেটার? বুদ্ধবাবু একটা বিষয় দিক থেকে এগিয়ে আছেন। বুদ্ধবাবু কিন্তু মানে আপাদমস্তক সৎ ছিলেন। বুদ্ধবাবু যেদিন চলে গেলেন আমাদের সবাইকে ছেড়ে, আমি তো জানতাম না। আমিও একটু লেট রাইজার। আমার হাসব্যান্ড আমাকে এসে বললেন, "সোনালি বুদ্ধবাবু কিন্তু চলে গেলেন।" আমি বললাম, "বুদ্ধবাবু মানে অনেক বুদ্ধবাবু আছেন তো।" তখন বললেন, "না বুদ্ধ ভট্টাচার্য চলে গেছেন।" আমি তখন আমার ঘরে যেন কে ছিল। আমি বললাম, "খোল টিভিটা খোল।" আমি কিন্তু হাউ করে কেঁদেছিলাম। মানে একসময় আমি তো বুদ্ধ ভট্টাচার্যের গলা টিপতে গেছিলাম। সেটা নানুরে দিদি ২৭শে জুলাই নানুর দিবস হতো আমাদের। ২৭শে জুলাই নানুরে দিদি গেছেন। ১১ জন ক্ষেত মজুরকে কুপিয়ে মারা হয়েছে। দিদি তখন পঙ্কজ ব্যানার্জি বিরোধী দলের নেতা। পঙ্কজদার ফোন করলেন। মানে কারুর ফোন থেকে ফোন করলেন। বললেন, "সোনালি এবার এখন তো হাউসে বুদ্ধদেব আছেন?" আমি তখন বললাম, "হ্যাঁ আছে।" বলে, "বুদ্ধদেবকে কিছু বলতে দিবি না, অ্যাটাক কর।" তখন আমি নন্দরানী দল তখন কেশপুরের এমএলএ। নন্দ দিদি আসছেন। তখন আমি বললাম, "নন্দ দিদি তুমি যদি আর ১ পা এগোও তাহলে কিন্তু আমি বুদ্ধ ভট্টাচার্যের গলা টিপে দেবো।" বুদ্ধ ভট্টাচার্য তখন এরকম করে রয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই সময় আপনি এটা করেছিল। করেছেন? আর মুখ্যমন্ত্রীর নির্দেশেই তো বিধানসভা ভাঙা হয়েছিল। আমি তখন এখন অরূপ বিশ্বাস স্বীকার করবেন কিনা জানি না। তখন অরূপ বিশ্বাসকে ঘিরে ধরে সব সিপিএম এর এমএলএরা মারছে। মানে মারার চেষ্টা করছে। আমি তখন একটা বাজে গালাগালি দিলাম। আমি বললাম, "কোন শান্তির ছেলে আছে যে অরূপ বিশ্বাসকে মারবে আমি থাকতে?" হুম। আমি অরূপ বিশ্বাসকে জাপটে ধরলাম। "আয় তো ভাই।" অরূপ বিশ্বাস পরে আমাকে ধরে অনেক কান্নাকাটি করলো যে, "সোনালি তো আজকে তোর জন্য আমি বেঁচে গেছি।" আমি বলি, "না, আমরা তো সহকর্মী, সহযোদ্ধা। একসঙ্গে দিদির সঙ্গে লড়াই করতে এসেছি। তুইও তো দিদির সঙ্গে লড়াই করে তুই এমএলএ হয়েছিস। হয়তো পরে মন্ত্রী হয়ে" অরূপ বিশ্বাস সে কথাটা মনেও নেই।
কিন্তু জীবনে প্রাণে বাঁচলে তো আমি মনে করি সবসময় সেটা মনে রাখা উচিত। সে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে এই আচরণ যা নিয়ে এখনো আলোচনা হয়, আপনি কি কোথাও গিয়ে একটু হলেও অনুতপ্ত? মানে হয়তো ওনার সঙ্গে এই আচরণ করা আপনার উচিত হয়নি, একটু না, বেটার। ওনার সঙ্গে তো আমি কোনো বাজে আচরণ করিনি। ওনাকে আমি গলা টিপে ধরতে গেছিলাম। তখন বুদ্ধ ভট্টাচার্য বললেন যে, আমরা যখন সব ওয়ার্কআউট করছি, তখন বুদ্ধ ভট্টাচার্য বললেন পঙ্কজদার নেতৃত্বে, বললেন যে, "সোনালী গুহ আপনি যাবেন না। আমি লায়েককে বলে দিচ্ছি।" বুদ্ধ ভট্টাচার্যের প্রাইভেট সেক্রেটারি ছিলেন ভাস্কর লায়েক। উনি WBCS অফিসার। তো আমি লায়েককে বলে দিয়েছি, "আপনার নেত্রীকে অঞ্চলে ঢুকতে বলুন। ১০ মিনিটের মধ্যে বোমা পড়া বন্ধ হয়ে যাবে।" সেটা কিন্তু হেডলাইন নিউজ হয়েছিল ইন আনন্দবাজার পেপার। এটা সংস্কৃতির একটা পার্থক্য বুদ্ধবাবুর সাথে এই জমানার। আর উনি তো কাউকেই মানেন না। উনি অমিত শাহজিকেও হোদল কুতকুত, আর তারপরে ব্যাটা, তালিবস্য একার লয়াকার। সত্যি অজানা ইতিহাস, যে ইতিহাস রাজ্য রাজনীতিতে আজও বিশ্লেষণের বিষয়, চর্চার বিষয়। আমার মনে হয় সোনালী গুহ ছাড়া এই ইতিহাস কারো কাছে আর খুঁজে পাওয়াও যাবে না বর্তমান সময়ে। পরিবর্তনের ডাকে সবাই পরিবর্তনমুখী। ইতিহাস চর্চা তবুও চালিয়ে যেতে হবে বঙ্গ রাজনীতিতে দাঁড়িয়েই। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ দিদি। ধন্যবাদ আপনাদেরও।